2026-এর নির্বাচন চাইলে জুলাই বিপ্লবের স্বীকৃতি দিতে হবে, অন্যথায় ভোট হওয়ার কোনো সম্ভাবনা দেখে না জামায়াত। জুলাই সনদের আইনি ভিত্তি দিতেই হবে। এই আইনি ভিত্তি ছাড়া কোনো নির্বাচন অনুষ্ঠান হওয়ার কোনো সম্ভাবনা নেই। রাজনৈতিক দলের সই করা জুলাই সনদের বাইরে কোনো সিদ্ধান্ত মানবে না বিএনপি। 3-4 দিনের মধ্যে সিদ্ধান্ত জানাবে সরকার। সীমানা নিয়ে মামলা থাকায় তফসিল পেছানোর শঙ্কা নির্বাচন কমিশনের। এ নিয়ে রায়ের কপি পেলে আপিলের বিষয়ে সিদ্ধান্ত হবে। অস্ত্রধারী সন্ত্রাসী দেখামাত্র সাবমেশিন গান থেকে ব্রাশ ফায়ারের নির্দেশ সিএমপি কমিশনারের। ওয়্যারলেস বার্তায় এর নির্দেশনা দেন তিনি। 13ই নভেম্বর ঢাকায় ব্যাপক নিরাপত্তা জোরদারে আইন শৃঙ্খলা বাহিনী। নাশকতার আশঙ্কায় দেশের সব বিমানবন্দরে সতর্কতা। রাজনৈতিক দলগুলোর সই করা জুলাই সনদের বাইরে সরকার কোনো সিদ্ধান্ত নিলে তা মানবে না বিএনপি। সরকারের উপদেষ্টারা বিচ্ছিন্নভাবে অপ্রাসঙ্গিক কথা বলছেন বলে অভিযোগ দলটির নেতাদের। আর গায়ের জোরে কোনো কিছু চাপিয়ে দেওয়া হলে তার দায় অন্তর্বর্তী সরকারকেই নিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি মহাসচিব। সোমবার রাতের দলের স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত জানাতে মঙ্গলবার দুপুরে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিএনপি। জুলাই জাতীয় সনদে সিদ্ধান্তের দু একটি বিষয় তুলে ধরেন দলের সিনিয়র নেতা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। বলেন, সই হওয়া জুলাই সনদের বাইরে গিয়ে কোনো সিদ্ধান্ত আসলে তা মানতে বাধ্য নয় বিএনপি। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই যে জুলাই জাতীয় সনদে উল্লেখিত বিষয়দের বাইরে সরকার কোনো সিদ্ধান্ত ঘোষণা করলে সনদে স্বাক্ষরকারী কোনো দলের জন্য তা মান্য করার বাধ্যবাধকতা থাকবে না। এ নিয়ে কোনো উপদেষ্টা যেসব বক্তব্য দিচ্ছেন তা বিভ্রান্তকর বলে অভিযোগ করেন তিনি। সনদের বাইরে কোনো বিষয়ে সরকারের সিদ্ধান্তের ঘোষণা প্রসঙ্গে যে সকল বক্তব্য দিচ্ছেন তা বিভ্রান্তিকর এবং ঐকমত্যের ভিত্তিতে গৃহীত সিদ্ধান্ত অগ্রাহ্যের শামিল। প্রশ্নের জবাবে দলের আরেক নেতা সালাউদ্দিন আহমেদ বলেন, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারির এখতিয়ার সরকারের নেই। আদেশ জারি করার কোনো বিধান বর্তমান সংবিধানে নেই, কিন্তু যদি এখন কোনো প্রজ্ঞাপনকে আদেশ নামকরণ করতে চায় এবং সেটা আইনি মর্যাদা না থাকে, সেটা প্রজ্ঞাপনের মাধ্যমে সরকার প্রকাশ করতে পারে। সনদের বাইরে গিয়ে কোনো দল অযৌক্তিক দাবি তুলছে উল্লেখ করে আলোচনায় বসতে সরকারের পক্ষ থেকে এখনো কোনো প্রস্তাব আসেনি বলেও জানান বিএনপি নেতারা। এদিকে ঠাকুরগাঁওয়ের বড়গাঁও ইউনিয়নবাসীর সাথে মতবিনিময় সভায় সংস্কার ইস্যু নিয়ে কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একমত হলেন অনেকগুলো বিষয়ে, সেই একমত হওয়ার বিষয়ের বাইরে আপনি কোনো কিছু যদি গায়েব করে এই দেশের মানুষকে চাপাই দিতে চান, তার সব দায়িত্ব আপনার মানুষটা গ্রহণ করবে না। এ সময় জামায়াতে ইসলামী নানা সমালোচনাও করেন তিনি। কারণ তুমি জানো ভোট হলে কোনো অস্তিত্ব থাকবে না, এই কারণে নির্বাচন পেছালে দেশ একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে বলে উদ্বেগ প্রকাশ করেন মির্জা ফখরুল। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। ঠাকুরগাঁওয়ে আওয়ামী লীগকে নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের ভুল ব্যাখ্যা দিয়ে বেশ কয়েকটি গণমাধ্যমে উপস্থাপন করা হচ্ছে। বিষয়টাকে দুঃখজনক আখ্যা দিয়ে বিবৃতি দিয়েছে বিএনপি। সন্ধ্যায় বিএনপির সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ঠাকুরগাঁও সদরে একটি মতবিনিময় সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য রাখেন। সেখানে তিনি বলেন, এই ইউনিয়নে আওয়ামী লীগের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা থাকলে তা তুলে নেওয়া হবে। তবে কয়েকটি গণমাধ্যমে সংবাদটি ভুলভাবে প্রকাশিত হয়। মির্জা ফখরুল ইসলাম সারা দেশে আওয়ামী লীগের সব মামলা তুলে নেওয়ার কথা বলেননি। গণমাধ্যমে প্রকাশিত ভুল বক্তব্যের বিষয়ে জনগণ ও দলের নেতাকর্মীদের বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব। জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে 3-4 দিনের মধ্যে সিদ্ধান্ত নেবে সরকার, কথা বলেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি জানান, রাজনৈতিক দলগুলোর প্রত্যাশা পূরণের চেষ্টা করা হচ্ছে। নির্বাচিত সরকার জুলাই সনদ ধরে রাখবে কিনা এমন শঙ্কাও প্রকাশ করেন আইন উপদেষ্টা। বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক মতবিনিময় সভায় এসব কথা জানান তিনি। আমরা এই জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে কি পদক্ষেপ গ্রহণ করছি, এটা আপনারা আগামী
ধরেন 3-4 দিনের মধ্যেই পরিষ্কারভাবে জানতে পারবেন। আমরা উপদেষ্টা পরিষদে বিভিন্ন পর্যায়ে আলোচনা করছি এবং আমরা চেষ্টা করছি সকল দলের প্রত্যাশার মধ্যে সমন্বয় ঘটিয়ে দেশের স্বার্থে, জনগণের স্বার্থে যেই ধরনের একটা পদক্ষেপ নেওয়া প্রয়োজন সেটাই আমরা নিতে যাচ্ছি। আদালতে সীমানা সংক্রান্ত মোট 30টি মামলা চলছে। এতে তফসিল পিছিয়ে যাওয়ার আশঙ্কা করছে নির্বাচন কমিশন। এছাড়া বাগেরহাটের সংসদীয় আসনের সীমানা নির্ধারণ নিয়ে আদালতের রায়ের কপি হাতে পাওয়ার পর সিদ্ধান্ত নেওয়া হবে। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে এসব কথা জানান সিনিয়র সচিব আক্তার আহমেদ। ঘনিয়ে আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে সব ধরনের প্রস্তুতি নিচ্ছে ইসি। এরই মধ্যে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা জারি করেছে নির্বাচন কমিশন। আচরণ বিধি অনুযায়ী পোস্টার ব্যবহার করা যাবে না। এছাড়া যুক্ত করা হয়েছে আরও একগুচ্ছ বিধিমালা। এদিকে আদালতের রায় অনুযায়ী বাগেরহাট 4 আসন বহাল রাখার বিষয়ে ইসিকে সিদ্ধান্ত নেয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় রাজনীতিক সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারা। আপনাদেরকে আমরা অনুরোধ জানাবো, বাগেরহাটের এই বিষয়টিকে, জনগণের এই বিষয়টিকে, দক্ষিণাঞ্চলের সমগ্র মানুষের এই বিষয়টিকে হযরত খাজা খানজাহান রাদিয়াল্লাহুর মানসিকতার প্রতি, তার প্রতি শ্রদ্ধা দেখিয়ে আপনারা আদালতের রায়ের প্রতি শ্রদ্ধা দেখাবেন এবং এই বিষয়টিকে ব্যক্তিগত পর্যায়ে না নিয়ে জনগণের স্বার্থে, জনস্বার্থে আপনারা এই বিষয়টিকে দেখবেন। ইসির সচিব জানান, আদালতের সীমানা সংক্রান্ত মামলা থাকায় তফসিল পিছিয়ে যেতে পারে। বাগেরহাটের একটা কথা বললাম তো যে আমরা অবজারভেশনটা তো নিশ্চয়ই মাননীয় আদালত দিবেন, না দিলে তো এখন আমরা তো জানি যে এটা আইনগতভাবে এটা নিয়ে চ্যালেঞ্জ করা যায় না, তারপরে তো রিট হয়েছে। এখন দেখা যাক আমরা অবজারভেশনটা কি পাই, সেই অনুযায়ী আমরা পরবর্তী ব্যবস্থাটা নিব। সীমানা নিয়ে হাইকোর্টের রায়ের কপি হাতে পেলেই আপিলের বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। মাননীয় আদালতের অবজারভেশন না পাওয়া পর্যন্ত এই ব্যাপারে আমার মনে হয় যে কোনো মন্তব্য করার সুযোগ নেই। সব নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে ইসির সংলাপ শুরু 13 নভেম্বর থেকে। নূপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। অস্ত্রধারী সন্ত্রাসী দেখা মাত্র সাবমেশিন গান থেকে ব্রাশ ফায়ারের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম নগর পুলিশ কমিশনার হাসিফ আজিজ। দুপুরে ওয়্যারলেস বার্তায় টহল ও থানা পুলিশকে একযোগে মৌখিকভাবে এর নির্দেশনা দেন তিনি। চট্টগ্রামে একের পর এক প্রকাশ্যে গুলি করে হত্যার ঘটনায় নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে এমন নির্দেশনা। জানা গেছে, দুপুর 12:30 থেকে 1টা পর্যন্ত কয়েক দফায় এই নির্দেশ দিয়েছেন সিএমপি কমিশনার। এছাড়া টহল টিমগুলোকে এসএমজি ছাড়াও সীসা শটগান, 2টি গ্যাস গান এবং টিম ইনচার্জদের 9mm পিস্তল বহনের নির্দেশ দেওয়া হয়েছে। স্থায়ী চেকপোস্ট 7টি থেকে বাড়িয়ে 13টি করতে বলা হয়েছে। 5 নভেম্বর চট্টগ্রামের খন্দকারাবাদ এলাকায় চট্টগ্রাম 8 আসনের বিএনপির প্রার্থী এরশাদ উল্লাহর জনসংযোগে গুলিতে নিহত হন তালিকাভুক্ত সন্ত্রাসী সরোয়ার হোসেন বাবলা। ওই ঘটনায় বিএনপির প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ হন। ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। মঙ্গলবার সারাদিন ছিল সংসদীয় আসন 110, বরগুনা 2 এবং সংসদীয় আসন 111, পটুয়াখালী 1-এ। আমরা অবাধেই আমাদের অলরেডি আমরা প্রতিটি ইউনিয়নে আমরা কর্মী সভা করছি এবং জনগণকে সম্পৃক্ত করে যাতে করে আমরা প্রতিটি মানুষের ঘরে ঘরে যেতে পারি। আমাদের ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দকে আমরা বলে দিয়েছি যে আমরা জনগণের দ্বার প্রান্তে যেতে চাই, আমরা প্রতিটি মানুষের কাছে যেতে চাই, প্রতিটি মা বোনদের কাছে যেতে চাই, যাতে করে আমাদের জনগণ আনন্দের সাথে বিএনপিকে ভোট দেয়, ধানের শেষে ভোট দেয়। সামনে যে নির্বাচনটা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আসছে, সেই নির্বাচনে আমরা ইনশাল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ এককভাবে আমরা ইনশাল্লাহ বিজয় হব। এখানে ইসলামী আন্দোলনের ঘাঁটি এবং এটা পাথরঘাটা বামনা বেতাগিতে ইসলামী আন্দোলন ঘাঁটি রয়েছে। আমরা যদি আসন সমঝোতা হয় তাহলে আমাদের প্রার্থী যেই হোক না কেন তার পক্ষে ইসলামী আন্দোলন বিজয় লাভ করবে। যে মানুষ লাঙল দেখেছে, নৌকা দেখেছে, ধানের শীষ দেখেছে, এবার মানুষ সারা তুলছে যে এইবার আমরা দাঁড়িপাল্লাকে দেখব। জনগণ স্বতঃস্ফূর্তভাবে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে জনগণ বলছে যে এবার আমরা সুলতান ভাইকে এবং দাঁড়িপাল্লাকে নিয়ে এগিয়ে যাব। আমরা 100% আমরা
ইনশাআল্লাহ আমরা বিজয়ী হব। আমরা গণ অধিকার পরিষদ থেকে 300 আসনের প্রতিদ্বন্দ্বিতা করছি যে, এবং এই আসনগুলোতে ম্যাক্সিমামই তরুণ, এবং তরুণদের যে মানুষের প্রতি যে আশা ভরসা এবং আস্থা, এই আস্থা বিশ্বাসকে আমরা আরও অর্জন করতে চাই। আমরা উঠান বৈঠক করি, আমরা হাট সমাবেশ করি, সেখানে মানুষের চোখে গণ অধিকার পরিষদ বিপিনুরুল হক নূর এবং ট্রাক প্রতীকের প্রতি যে আস্থা আমরা দেখেছি, সেই আস্থা আমরা আশাবাদী, আমরা জয়ের বিষয়ে শতভাগ আশাবাদী, এবং এই আশা আমরা অব্যাহত রাখতে চাই। যে 53 বছর যে অবস্থায় বাংলাদেশ চলছে, যে দুর্নীতি সন্ত্রাসে যে বাংলাদেশ জর্জরিত ছিল, এর থেকে সাধারণ মানুষ পরিত্রাণ চায়। এই জন্য বাংলাদেশের একটা পরিবর্তন চায়, এবং এই পরিবর্তনের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত এবং এই মাদকমুক্ত একটি কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। এই প্রতিশ্রুতি আমরা দিচ্ছি, এবং উন্নয়নের টিকসই উন্নয়নের আমরা প্রতিশ্রুতি দিচ্ছি। 2 সহস্রাধিক আমাদের পিতামাতার বুক খালি হওয়ার মাধ্যমে যেটি নতুন বাংলাদেশ পেয়েছে, তার একটি স্বাদ, স্বাধীনতার স্বাদ, গণতন্ত্রের স্বাদ, বাক স্বাধীনতার স্বাদ তারা পাবে আগামী নির্বাচনে। একটি সুষ্ঠু নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে তারা গণরায় দেওয়ার মাধ্যমে যে প্রতিফলিত রেজাল্ট হবে, এর মাধ্যমেই তারা পাবে। এবং আমরা বিশ্বাস করি বাংলাদেশ জামাত ইসলামীর যে প্রার্থীরা রয়েছেন, আমাদের অ্যাডভোকেট নাজমুল হাসান পটুয়াখালী 1 আসনে, ইতিমধ্যে তিনি জনগণের কাছে আস্থার প্রতীকে পরিণত হয়েছেন। এখন কিন্তু সম্পূর্ণ জিনিসটা উলটপালট হয়ে গেছে। আগে যে দৃষ্টিভঙ্গি ছিল সেই দৃষ্টিভঙ্গি এখন আর নাই। 6 কোটির মতো নতুন ভোটার আছে। এই নতুন ভোটারদের ভোটগুলো, তারুণ্যের ভোটগুলো কোন দিকে যাবে, এবং তারা এখন প্রার্থীকে ভোট দেবে, নট সেই দল। বৃহৎ দল বলতে আসলে কিছু নাই। আমরা জাতীয়তাবাদী দল মহান সংসদে গেলে, দেশ পরিচালনার দায়িত্ব পেলে, ভোটারদের মাধ্যমে আমরা ইনশাআল্লাহ এই দেশের প্রত্যেকটা জনপদের আমরা উন্নয়ন করার জন্য আমরা সচেষ্ট থাকব। এবং আমরা চাই যে নতুন বাংলাদেশে পটুয়াখালী জেলা একটা নতুন জেলা হিসেবে আবির্ভূত হবে।